সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের জেরে 2 বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এই যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তবে সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি মূল্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতি ও রেমিটেন্স এই 4 খাতে সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় মধ্যপ্রাচ্য সংকট ও আমাদের চ্যালেঞ্জ। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। মাসুদ ভাই, আপনাকে স্বাগত। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে আরও যোগ দেবেন নিরাপত্তা বিশ্লেষক ও চেয়ারম্যান জনতা দলের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব আজকের শিরোনাম। অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, সৌদি কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, কুয়েতে বিধ্বস্ত মার্কিন বিমান, আক্রান্ত নেতানিয়াহুর কার্যালয়, খোমেনির স্ত্রীর মৃত্যু। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত 2 বাংলাদেশি, আহত 7। বিমান চলাচল স্বাভাবিক হলে ফেরানো হবে মরদেহ। আটকে পড়া ও প্রবাসীদের দুর্ভোগ নিরসনের ব্যবস্থা নেবে সরকার। হামলার মুখে কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেল গ্যাসের দাম, পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুদ থাকার শঙ্কা দেখছে না বাণিজ্যমন্ত্রী। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল জামাতকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব বিএনপির। রাজধানীতে 6 মাসের মধ্যে নারীদের জন্য চালু হবে ইলেকট্রিক বাস। গণপরিবহন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর। ঢাকায় মনোরেল যোগাযোগে গুরুত্ব। মাসুদ ভাই, আমরা আপনাকে দিয়ে শুরু করি আজকের আলোচনা। আপনি জানেন যে মিডল ইস্টে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সেই যুদ্ধের পরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইতিমধ্যে মারা গেছেন এবং শুধু উনি মারা যাননি, ওনার সপরিবারে অনেকেই উনি মারা গেছেন। তো এই পরিস্থিতিকে আপনি একটা সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি চিন্তা করছেন কিনা, এবং আরও দেশের জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা, আশঙ্কা? দেখেন, থিওরিটিক্যালি আরও দেশ জড়িয়ে পড়তে পারত এই কারণে ইরানের সঙ্গে তো অনেক দেশেরই স্বার্থ জড়িত আছে। ইরানের কাছ থেকে যারা তুলনামূলকভাবে কম মূল্যে তেল পায় এমন দেশের সংখ্যা একেবারে কম না। তারা এখানে ইনভলভ হতে পারতো এরকম মনে করা, কিন্তু আসলে তারা হবে না। এই কারণে আমার যেটা মনে হয় যে আসলে ওই বিশ্বযুদ্ধ লাগার মতো বাস্তবতা, যেটা আগে যেভাবে হতো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত, ওই বাস্তবতাটা এখন আর নেই হবে। এখন এই যুদ্ধটা অনেক সময় অর্থনৈতিক যুদ্ধ কিন্তু হয়ে যায়। তো সেই বিবেচনায় আমার মনে হয় না কোনো ওয়ার্ল্ড ওয়ার হবে, কিন্তু আমার পাশাপাশি এটাও মনে হয় যে এর প্রভাব সারা দুনিয়াতেই পড়বে। যে আমরা একটা ছোট দেশ, আমরা কিছুই চিনি না, কিছুই জানি না, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কও নাই। তারপরে কিন্তু আমরা চাই বা না চাই এর প্রভাব কিন্তু আমাদের উপর পড়বে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, ওখান দিয়ে তো মানে অনেক দেশের তেলবাহী জাহাজগুলো ওখান দিয়ে আসে, মানে মোট তেলের 20 ভাগই ওদিক দিয়ে আসে। এখন যদি এটা না আসতে পারে তাহলে ঘুরপথে আসতে গেলে যে তেলের ব্যারেল এখন মনে করেন $80 আছে, এটা $120 হয়ে যাবে। তার মানে 50% দাম বেড়ে যাবে কিন্তু সব কিছুরই। তো সেই দামে কি আমি তেল কিনতে পারবো না, তো আমি এলএনজিও কিনতে পারবো না, কাতার থেকে তো কিছুই আসবে না। তো এই যে বিষয়গুলো আছে না, এগুলি মানে একটা মানে সর্বব্যাপী একটা প্রভাব এর পড়বে। আর যুদ্ধের যেটা হলো, এটা তো কোনো, আমরা যদি যুদ্ধের কথা ধরি যে একটা মানুষ, একটা দেশ একটা দেশের উপর কখন যুদ্ধ করতে পারে, জাতিসংঘের তো কিছু নিয়মকানুন আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর তো জাতিসংঘ হইলো, এবং জাতিসংঘ তো যুদ্ধের একটা সিস্টেম তারা করে দিচ্ছে যে একটা দেশের বিরুদ্ধে একটা দেশ কখন যুদ্ধ ঘোষণা করতে পারে। আমি যতদূর জানি যে 2টো কারণ হলে একমাত্র যুদ্ধ ঘোষণা করতে পারে। 1 নম্বর কারণ হলো যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন দেয় যে যুদ্ধ তুমি করতে পারো এবং দেশের বিরুদ্ধে, তাহলে সেখানে নাকি যুদ্ধ করা যায়, যেটা নাকি কখনই হওয়া সম্ভব না আপাতত। আর দ্বিতীয় যে কারণটা, সেটা হলো যদি কেউ আক্রান্ত বোধ করে, যদি কেউ মনে করে যে আমার উপর আঘাত করা হয়েছে, আমার আত্মরক্ষার জন্য, নিজেদের রক্ষা করার জন্য আমাকে প্রত্যাঘাত করতে হবে, তখন আপনি যুদ্ধ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে তো কিছুই হয়নি। এক্ষেত্রে 28 তারিখে ওরা প্রথম আক্রমণ শুরু করছে। 28 তারিখের আগে মানে
পূর্ববর্তী 1-2 সপ্তাহ অথবা 1 মাস 2 মাসের মধ্যে ইরানের দিক থেকে তো ইসরায়েল অথবা আমেরিকার উপর কোনো আক্রমণ হয় নাই, এবং ইরান এবং মানে ইরানের উপর যে আক্রমণ তারা করছে, এবং তারা তো খুব হিসাব নিকাশ করে তাদের সমস্ত তথ্য নেওয়ার পর তারা যে আক্রমণটা করছে, এই আক্রমণটা তো হত্যার জন্য আক্রমণ, ইরানের শাসন ক্ষমতা পরিবর্তন আনার জন্য আক্রমণ। এবং এই একটা সার্বভৌম দেশে একজন শাসককে, একজন নেতাকে এভাবে হত্যা করার পর আবার হাসি মুখে গর্বের সঙ্গে বলা যে আমরা করেছি, হত্যা করেছি, না করলে আমরা আক্রান্ত হতাম, এই যে উদ্ভট সব যুক্তি দেওয়া, এগুলি কেবল ট্রাম্পের মতো উন্মাদের পক্ষে বলা সম্ভব, আর কারোর পক্ষে বলা সম্ভব না। উনি বলছেন উনি তো সব দেশের সঙ্গে যে সমস্ত কাজ করছেন এগুলি কোনোটাই কি লজিক্যাল না। এখন তো আবার আলোচনার প্রস্তাব দিয়েছে, আবার আজকে দেখলাম যে উনি ট্রাম্প। এখানে একটা ব্যাপার আছে, কিন্তু ব্যাপার আছে কি, ওনারা মানে আপনার হয়তো ইরানও প্রস্তুত ছিল না যে এই ধরনের আক্রমণ যে ট্রাম্প করতে পারে অথবা ইসরায়েল করতে পারে আমেরিকার সমর্থন নিয়ে, এটা ইরানও কিন্তু প্রস্তুত ছিল না। ওরাও ভাবতে পারে নাই যে এতটা মানে গোয়ারের মতো আচরণ, পাগলের মতো আচরণ তারা করবে, এটা তারা হয়তো ভাবেনি, যে কারণেই হয়তো তারা মারা গেছেন। কিন্তু আরেকটা কথা, এটা হলো আমার ধারণা ট্রাম্পও আসলে বোধহয় ধারণা করতে পারে নাই যে ইরানের শক্তির সামর্থ্য কতটুকু। কারণ ট্রাম্প ভেবেছিল যে মূল নেতা মারা যাওয়ার পর বোধহয় ইরান বোধহয় একদম মানে ভেঙে পড়বে, ইরান বোধহয় কলাপস করবে। তা তো হয়নি, তা তো একদমই হয়নি। ইরানের প্রশাসন ইরানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব এখন তো নাই, তারা কিন্তু ঐক্যবদ্ধই আছে। এটা কিন্তু আমেরিকার জন্য একটা বড় আঘাত। এবং আরেকটা আঘাত যেটা আমি যেটা মনে করি সেটা হলো, ইরান দেখেন যে তারা বরং উল্টো আক্রমণ করছে এখন, এবং ইরানের শক্তিমত্তার সম্পর্কেও মনে হয় তাদের একটা তারা আন্ডারমাইন করছিল ইরানকে, যে তারা যেরকমভাবে আবার প্রত্যাঘাত করতে পারে এটাও তাদের হিসাবে ছিল না। এবং ইরান যে কাজগুলি করেছে আরেকটা জিনিস, সেটা হলো যে সমস্ত তার আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে যে পরিমাণ ঘাঁটি ছিল, মার্কিন ঘাঁটি, সেগুলির মধ্যে সে আঘাত করতে পারে, এটাও কিন্তু তাদের হিসাবে ছিল না। কারণ এটা এবং ইরানের জন্য এটা খুব স্বাভাবিক। আমি যদি ওইভাবে ধরি, আমি যদি জাতিসংঘের নিয়মটাকেও ধরি, তাহলে আমি বরং বলবো যে ইরানের উপর যুক্তরাষ্ট্রের যে আক্রমণটা, এই যে তাদের কর্মকাণ্ড, এটা অবৈধ। আবার ইরান যে তাদের উপর পাল্টা দিয়েছে এটা বৈধ, কারণ ইরান আক্রান্ত হয়েছে। আক্রান্ত হলে পর তার কিন্তু নৈতিকভাবে এইটা থাকে যে সে ইচ্ছা করলে তার প্রত্যাঘাত করতে পারবে, তার তো আত্মরক্ষার তো অধিকার তার আছে। সেদিক দিয়ে আমি মনে করি একদিকে ঠিক আছে। আবার আরেকটা বিষয় আমি বলি, এটা বলে আমি শেষ করি এই জিনিসটা। দেখেন, ইরান তো আক্রান্ত হয়েছে, পুরো মধ্যপ্রাচ্য ধরেন, প্রমুখ ধরেন, এই আশেপাশে যে ইসলামী রাষ্ট্রগুলো আছে, এদের ভূমিকাটা কি? এদের ভূমিকা কিন্তু আমার বিবেচনায় খুবই মানে আমার মনে হয় যে কমল ভাই, আপনাকে একটু থামাই, আমাদের আরেকজন গেস্ট এখন যোগ দিয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, নিরাপত্তা বিশ্লেষক ও চেয়ারম্যান জনতার দল। আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। আমি কামাল ভাই ওনার কাছে একটা প্রশ্ন করে আমি আবার ওনার কাছে আপনার কাছে ফিরতে চাই। করতে পারেন, আমার হ্যাঁ করতে পারেন প্লিজ। শামীম কামাল, আপনাকে স্বাগত। আমি আসলে জানতে চাচ্ছিলাম ইরান ইসরায়েল সংঘাতে বাংলাদেশের সামনে কোন ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কি ধরনের প্রস্তুতি নেব নিচ্ছি? জি, আপনাকে ধন্যবাদ সময় টিভিকে এবং আজকের সহ বিজ্ঞ আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। তো যাই হোক না কেন, আমাদের সার্বিক যে পরিস্থিতি, এটা কিন্তু পুরো বিশ্বের জন্য একটা ভয়াবহ ঘটনা। বাংলাদেশের জন্য যে বড় যেটা চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে যে আমরা জ্বালানি শক্তির জন্য আমরা মূলত মিডল ইস্টের উপর নির্ভরশীল। আমাদের ক্রুড অয়েল এবং রিফাইন্ড অয়েল এইটা দুইটা মিলে প্রায় ৪৫ দিনের আমাদের মজুদ আছে। স্টার রিফাইনারির ক্যাপাসিটি হচ্ছে 15 দিন প্লাস মাইনাস। তো এই যুদ্ধটা যদি 15 দিনের বেশি লাস্টিং করে, ইফেক্ট কিন্তু পড়তে শুরু করবে। দেখুন, আপনার অলরেডি ক্রুড অয়েলের দাম 10% বেড়ে গেছে। অ্যাভারেজ ক্রুড অয়েলের প্রাইস কিন্তু $65 থেকে $70 পার ডলার থাকে, কিন্তু অলরেডি এটা $78 বা $80 চলে গেছে। এবং অ্যাপ্রিহেন্ড করছে অর্থনীতিবিদরা বা বিশ্ব বাণিজ্য যারা নিয়ে কাজ করেন যে এটা $100 পর্যন্ত পৌঁছাতে পারে। এটা কিন্তু ভয়াবহ একটা রেট। এটাতে এফেক্ট কী হবে যে বাংলাদেশের মতো দেশগুলিতে প্রত্যেকটা আইটেমের দাম বেড়ে যাবে, কারণ এর সাথে পরিবহন জড়িত। শাকসবজি থেকে শুরু করে কাপড় চোপড় বলেন, বা আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় উবারে যাবেন, প্রত্যেকটা জায়গায় এটা ভীষণভাবে বেড়ে যাবে।
এখন সরকার ইতিপূর্বে যে ঘটনাগুলি ঘটেছে, এর আগে যে 12 দিনের যুদ্ধ হলো বা সে সময় কিন্তু সরকার একটা ধারণা করেছিল যে ঠিক আছে 2 সপ্তাহের মধ্যে যুদ্ধ থেমে যাবে, সুতরাং সরকার সাবসিডি দিয়ে সেটাকে কাভার করার চেষ্টা করেছে। এবার কিন্তু এই সুযোগটা থাকবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ডলি হচ্ছে আমাদের যে শ্রমবাজার মধ্যপ্রাচ্যে, এটা কিন্তু ভীষণভাবে ডিসরাপ্টেড হবে। আপনি যতগুলো দেখেন যে আরামকো থেকে শুরু করে যে কাতারের আজকে কিছুক্ষণ আগে দেখলাম যে এলএনজি প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। সো প্রত্যেকটা রিফাইনারিতে বা এলএনজি ফ্যাক্টরি যেগুলো কোম্পানি যেগুলো আছে, সেখানে কিন্তু প্রচুর বাংলাদেশের শ্রমিক আছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে গত 2 দিনে প্রায় 54টা ফ্লাইট বাতিল হয়েছে মিডল ইস্টে। সে হিউজ একটা ব্যাপার। কিন্তু আমাদের কিন্তু যতই বলি না কেন, এই যে একটা নীরবে যে একটা আপনার মানে পেট্রো ডলার আসে বা আমাদের যে শ্রমিকদের টাকাটা আসে, এটা কিন্তু বাংলাদেশের ইকোনমির বলতে পারেন ব্যাকবোন। তো এইটা কিন্তু ভীষণভাবে থ্রেটেন হবে। এ বাদে আরও অন্যান্য কিছু রিচুয়াল, এটার একটা হয়েছে কি, এটা শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীকে কিন্তু বড় ধরনের ঝাঁকুনি দেবে। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালিতে আসার আলো সেটা হচ্ছে যে চায়না। বিকজ এই যে মধ্যপ্রাচ্যের যে আপনার আছে এনার্জি রিসোর্স আছে, এটা কিন্তু 45% ব্যবহার করে চায়না। সুতরাং চায়না কিন্তু এফেক্টেড, সবচেয়ে বেশি এফেক্টেড চায়না। শুধু চায়না, ইভেন ইন্ডিয়াও আপনার এলএনজির উপরে, মিডল ইস্টের উপরে নির্ভরশীল। সো পৃথিবীর যে 5 ভাগের 1 ভাগ জ্বালানি কিন্তু পরিবাহিত হরমুজ প্রণালী দিয়ে। হ্যাঁ, কারণ হরমুজে আপনি দেখেন কি হচ্ছে, অলরেডি 2টা ট্যাঙ্কার, অলরেডি 3টা ট্যাঙ্কার চলছে ইউএস এবং আসলে তো ইরানের দেয়ালে পিঠ থেকে গেছে। ইরানের আর কোনো বিকল্প নাই। এই কিছুক্ষণ আগে খবর পেলাম, কিছুক্ষণ আগে জানতে পারলাম যে গালফ কান্ট্রি 6 জিসিসি কান্ট্রিজ তারা এখন ইউনাইটেড, এটা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছে। এইটা যদি হয় তাহলে কিন্তু এটা একটা ম্যাসিভ এবং এটা বিশ্বযুদ্ধের দিকে টানেছে। আপনি জানেন কিনা যে অলরেডি আপনার ফ্রান্স তার একটা নিউক্লিয়ার জেনারেটেড যে রণতরী বাল্টিক সাগর থেকে তো মিডল ইস্টের দিকে ডিসপ্যাচ করেছে, হুইচ ইজ এ ভেরি ডেঞ্জারাস সিগন্যাল। জার্মানি আগ্রহ প্রকাশ করছে। ইউনাইটেড কিংডম, ইউকের প্রধানমন্ত্রী রাজি হয়েছে তার বেস ব্যবহার করার জন্য, ইউএসএকে ব্যবহার করতে দেওয়ার জন্য। সেটা কিন্তু এর মধ্যে যেটা হয়েছে, ইরান তার সীমিত সামর্থ্যের মধ্যে অলরেডি হিজবুল্লাহকে এঙ্গেজ করে ফেলেছে। লেবাননে, সাউথ লেবাননে অলরেডি ইসরায়েল আক্রমণ করেছে, এখানে 35 জনের মতো লোক মারা গেছে। ইভেন হুতি, যার কোনোই সামর্থ্য নাই, সেও কিন্তু হুঙ্কার দিয়েছে ইরানের পক্ষে। সো সার্বিকভাবে পুরো পরিস্থিতি কিন্তু এখন নাগালের বাইরে চলে যাচ্ছে। এবং এটার মূল কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি, মানে তাকে তো বলা হয় ম্যাডম্যান, ইটস এ ম্যাডম্যান পলিসি। এই ম্যাডম্যান পলিসি প্রথম কিন্তু করে হচ্ছে আপনার নিক্সন, ওয়াটারগেট কলিং মানে স্ক্যান্ডাল যেটা ছিল। তারপরে ম্যাডম্যান পলিসির কারণে কিন্তু ভিয়েতনাম যুদ্ধ হয়, তার একরোখা নীতির জন্য। এবং ম্যাডম্যান পলিসি যেটা সাজেস্ট করে, এটা ডেমাইজ অফ দ্যাট রেজিম। তো ইউনাইটেড স্টেটসের পক্ষ থেকে এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই যুদ্ধটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না ইউএসএ ইনভলভ হওয়ার জন্য। দীর্ঘদিন ধরে, প্রায় দুই দশক ধরে বা 3 দশক ধরে ইসরায়েল চাচ্ছিল যে কোনোভাবে হোক ইউএসএকে এই যুদ্ধে এঙ্গেজ করার জন্য। এই কিছুদিন আগে যেটা যুদ্ধ হলো, জুনে 12 দিনের সময়, সেখানেও কিন্তু এটা ইসরায়েলের মন রক্ষা করা একটা যুদ্ধ ছিল, যেটা বাংকার বাস্টার ব্যবহার করলো, B-52 ব্যবহার করলো। এই যুদ্ধটাতে যোগদান করার কোনো প্রয়োজন ছিল না। এই যে 2 রাউন্ড বা 3 রাউন্ড যে শান্তি আলোচনা হলো, ওম্যানের পররাষ্ট্রমন্ত্রী যেটা করলেন, এটা কিন্তু জেনেভাতে 3rd রাউন্ড টেবিলে কিন্তু আলোচনা একদম অনেক কাছাকাছি পৌঁছে গেছে। এখানে ইউএসএ 2টা শর্ত দিয়েছে, খুব কঠিন শর্ত। একটা হলো যে ইরানের যে মিসাইল প্রজেক্ট আছে এটা নিয়ে আলোচনা করতে চায়, আর দ্বিতীয়ত হলো নিউক্লিয়ার তার যে ডিপোজিশন আছে, পাইলিং আছে, এটা নিয়ে আলোচনা করতে চায়। এটা স্ট্রেট ইরান না করে দিয়েছে যে এই 2টা আলোচনা করা মানে আমার সার্বভৌমত্বের সাথে এটা প্রশ্ন মানে সাংঘর্ষিক হয়ে যাবে, এই কারণে বাদ দিয়েছে। সো এই প্লিটাকে কাজে লাগিয়ে নেতানিয়াহু এখন যে কোনোভাবে সফল হয়েছে ইউএসএকে। তো এখন সামনে যেটা হচ্ছে যে টার্গেট 5টা অবজেক্টিভ দিয়েছে। মানে পাগলা রাজার তো কিছু তুগলকি চিন্তাভাবনা আছে। 5টা অবজেক্টিভের মধ্যে এটা ইরানিয়ান নেভিকে দেখেন, এই প্রথম যেটা টার্ম ব্যবহার করলো গত 12 জুন, মানে জুনের যে 12 দিনের যুদ্ধ ছিল, অবলিটারেট। হ্যাঁ, এরপরে কিন্তু এই যুদ্ধ যখন শুরু করে, তখন ডোনাল্ড ট্রাম্প এপিক ফিউরি এই অপারেশনের নাম দিয়েছে। এটাতে প্রথম অবজেক্টিভ বললো যে কি বলে এলিমিনেট। বাট কিছুক্ষণ পরে, 2-3 ঘন্টা পরে বললো যে না, আমাদের টার্গেট হচ্ছে অ্যানিহিলেট। এই 3টাই কিন্তু মিলিটারি টার্ম। 3টা, প্রথমটা অবলিটারেট হচ্ছে ধ্বংস করা, আবার পরে যখন এলিমিনেট মানে উচ্ছেদ করা, কিন্তু অ্যানিহিলেট হচ্ছে একটু ডিফারেন্ট ইঙ্গিত বহন করে। এখানে হচ্ছে ধুকে ধাপে 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 ধ্বংস করা। এখন কথা হচ্ছে যে
প্রত্যেকটা মিলিটারি অপারেশনের একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। সেন্টার অফ গ্র্যাভিটি মানে একটা যুদ্ধ, ওই সেন্টার অফ গ্র্যাভিটি যে ক্যাপচার করতে পারে সেই কিন্তু সেই যুদ্ধে নায়ক বা সেই জয়লাভ করেন। এখানে যে 4-5টা পয়েন্ট বলেছে তার মধ্যে 5 নম্বর পয়েন্টটা ছিল খুব ইম্পর্টেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেটা বলছে যে ইরানকে আমরা এমন শিক্ষা দিব এবং এর মাধ্যমে পুরো পৃথিবীকে আমরা মেসেজ দিতে চাই, এনিবডি চ্যালেঞ্জিং ইউনাইটেড স্টেটস, তার প্রতি আমরা এতটা ব্রুটাল হব, এই মেসেজটা দিতে চেয়েছে এটা এর মাধ্যমে। এখন দেখুন রেজিম চেঞ্জ করা কিন্তু সহজ কোনো বিষয় নয়। আয়াতুল্লাহ খোমেনির মাধ্যমে 79-এ যে শাসন ব্যবস্থা, যে পদ্ধতি ইরান করেছে, এর শেকড় পর্যন্ত স্পর্শ করার ক্ষমতা এখন ইউএসের নাই। এটা 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 বোঝার একটা বিষয়। তাহলে দ্বিতীয়ত হলো যে এখন মানে আলী খোমেনির মৃত্যুর পরে পুরা ইরান কিন্তু এখন সাইকোলজিক্যালি এবং মিলিটারিলি তারা ভীষণভাবে এখন সিনক্রোনাইজড হয়ে গেছে। সুতরাং এটা পারছেন। আপনি দেখছেন যে ইরানের যে সংবিধান আছে আর্টিকেল 111 অনুযায়ী তাদের 3 জনের একটা কমিটি অলরেডি করেছে এবং সেখানে তারা বিশেষ একটা পদ্ধতির মাধ্যমে পরবর্তী ধর্মীয় নেতা, সো ইরান বলেন অথবা প্যালেস্টাইন বলেন, জাতীয় অস্তিত্বের কারণে তাদের নেতৃত্ব সকাল বিকাল তৈরি হয়। আমি একটু কামাল ভাইয়ের কাছে আসি। কামাল ভাই, আমাদের দুজনে কামাল, সমস্যা হচ্ছে এটা। আচ্ছা, মাসুদ কামালের কাছে আসছি। আচ্ছা মাসুদ কামাল ভাই, এই যে এই অবস্থায় আমাদের চ্যালেঞ্জগুলো কি? আমাদের চ্যালেঞ্জগুলি তো খুব ক্যাটাগরিক্যালি উনি বললেন যে আসলে আমাদের আসলে এই চ্যালেঞ্জগুলোর জন্য একটু প্রস্তুতি নিতে হবে। মানে যে বিপদগুলো আসতেছে আমাদের সামনে, তার জন্য এক ধরনের প্রিপারেশন আমাদের নেওয়া দরকার। এছাড়া আমাদের আর তো কিছু করার নাই। আমরা তখন ওখানে যে কিছু করতেও পারবো না, কাউকে থামাইতেও পারবো না, কাউকে কিছুই করতে পারবো না। কাজেই কূটনৈতিকভাবে তেমন কিছু করার নাই। আবার বাংলাদেশ আবার চায় কূটনৈতিকভাবে এটার সমাধানের। এখন যেটা হবে আমি বলি আপনাকে, আমাদের তো একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন, উনি এইবার হয়তো উনি পরীক্ষা দিতে চাইবেন যে উনি যে খুব ভালো আমেরিকাকে হ্যান্ডেল করতে পারেন, হয়তো সেটা প্রমাণের একটা চেষ্টা উনি করবেন। কীভাবে করবেন? এইভাবে বলার চেষ্টা করবেন যে আমরা আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে আছি, মানে আমেরিকার সঙ্গেই আছি। এটা কে আঘাত করলো, কে প্রথম আক্রমণ করলো, কে দ্বিতীয় আক্রমণ করলো, কে অবৈধ, কে বৈধ, দেখেন আমি তো আগেও বলেছি এই আক্রমণটা আমেরিকা মানে ইসরায়েল হয়ে ইসরায়েল দুজন মিলে যে আক্রমণটা করেছে, এটা সম্পূর্ণভাবে একটা অবৈধ আক্রমণ ছিল। আপনি এভাবে জাতিসংঘের নিয়ম অনুযায়ী এভাবে আক্রমণ করতে পারেন না। ইরান যে কাজটা করেছে, ইরান কিন্তু আত্মরক্ষার জন্য কাজটা করেছে। ওরা হচ্ছে ইরানটা আপনি বৈধ বলতে পারেন। ওইভাবে যে আমি যদি জাতিসংঘের এই ধারাগুলিকে মূল্যায়ন করে মানি, তাহলে আপনাকে ইরানকে আমি বলবো তারা না পেরা করছে। তাদের মূল নেতাকে আপনি মেরে ফেলছেন ভাই, এবং খেলে মূল নেতা না, তাদের শীর্ষ পর্যায়ে প্রায় 11-12 জন নেতাকে ওরা মানে মেরে ফেলছে। কিন্তু এক্ষেত্রে আমেরিকার পক্ষ নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু লজিক তো এখানে কাজ করবে না। এখানে তো কাজ করবে হলো গিয়ে আমরা কতটা ক্ষমতাবানের পক্ষে আছি, এবং সেই বিচারে আপনি নিশ্চিত থাকেন আমাদের দিক থেকে ওই আরে ঠারে বলবে, প্রথম দিকে মানে পালিশ করবে, দুই পক্ষকে শান্ত হতে বলবে এবং বলবে, কিন্তু আলটিমেটলি যে এনে এমন কিছু শব্দ থাকবে যা থেকে নাকি আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে আমেরিকাকে সাপোর্ট দিচ্ছি। এটা হবে, আপনি নিশ্চিত থাকেন। হল্লি সাহেব যেহেতু আসুন, এটা করে ছাড়বেন। তো এর মাধ্যমে আমাদের কি লাভ হবে আমি জানি না, এবং এর মাধ্যমে আমরা কি আমেরিকার বাইরে যেতে পারবো এখন এই অবস্থায়? বাইরে যাওয়ার দরকার নাই, তার কোলে না উঠলিতে হয়। তার কোলে উঠবেন কেন আপনি? বাট আমাদের কোলে ওঠার একটা প্রবল আগ্রহ মনে হয় কাজ করবে, আমার ধারণা। আমি জানি না এই যুদ্ধে আমরা কি কোনো ম্যাটার করি? কিচ্ছু না। তাহলে কোলে ওঠার কথা কেন? ওটা হলো যে আনুগত্য দেখানো, যে আমি আছি আপনার সঙ্গে। কিভাবে আসো? ওই দেখেন না আপনি কোলে বসে আছি, এই দেখাবে। আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমরা কিচ্ছু করতেও পারবো না। এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে আমাদের কষ্ট ততটা বাড়বে। কিন্তু তারপরেও যুদ্ধ যে শুরু করেছে তার পক্ষে দেখবেন যে আলটিমেটলি থাকবে, এবং এটা সবাই থাকছেও। এখানে কিন্তু কোনো লাজ লজ্জা নাই। কিন্তু ইংল্যান্ড যেটা করেছে, ইউকে যেটা করেছে, ওরা তো এটাই করতেছে। কোনো লাজ লজ্জা নাই। ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে উঠাই নিয়ে আসলেন না ভাই, কোনো লাজ লজ্জা নাই কারো। সবাই হ্যাঁ হুজুর আপনি ঠিকই করেছেন বলতেছে। আচ্ছা, আমরা এই যে আমি একটু শাহ কামালের কাছে আসি। দুই কামাল তো, শাহ কামালের কাছে, শামীম কামালের কাছে। তো শামীম কামাল, আপনার কাছে জানতে চাই যে আমরা কি বিকল্প কোনো শ্রমবাজার কিংবা তেলের কোনো রকম এরকম কোনো কিছু আমরা এক্সপ্লোর করতে পারি কিনা এই সময়টায়? না, জাতিগতভাবে বিকল্প চিন্তার জাতি আমরা না, একদম প্যারানয়েড, একটা বিকলাঙ্গ টাইপের একটা জাতি ওই ডিপ্লোম্যাটিক চিন্তা ভাবনার ক্ষেত্রে। আমি কামাল ভাইয়ের সাথে একটু জায়গায় করি। কিছুক্ষণ আগের একটা যেটা খবর পেলাম, বাংলাদেশ
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 4টা দেশের প্রতি তাদের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে মিডল ইস্টের, মানে যেটা কিন্তু একটা ন্যাকেড অবস্থানে চলে গেল। এখন আলী খামেনির হত্যাকাণ্ডের সাথে সেখানে শোক জানানো একটা ডিপ্লোম্যাটিক শিষ্টাচারের মধ্যে পড়ে, এখানে দোষের কিছু না। কিন্তু এখন যে 4টা দেশকে সমর্থন দিল, আলটিমেটলি এটা শুধু গালফ 4টা কান্ট্রি এবং ইউএসএকে সমর্থন করার একটা ব্যাপার কিন্তু দাঁড়িয়ে গেল। এখন কথা নৈতিক স্ট্যান্ডার্ডে কোন দিকে যাওয়া উচিত না উচিত এটা কিন্তু সূক্ষ্মভাবে বিচার করা উচিত। আমাদেরকে কেউ কিন্তু ফোর্স করছে না কোন এইদিকে যাও এদিকে যাও, বা তোমার এইটা না করলে তোমার গলা টিপে ধরবে, এরকম কোনো ব্যাপার কিন্তু দাঁড়ায়নি। কিন্তু একটা জাতির আসলে মানে ক্যারেক্টার আপনি দেখেন, মালয়েশিয়া কী করলো? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু বলল উভয় দেশকে মানে উভয় পক্ষকে শান্ত থাকার জন্য, কারণ এটা গ্লোবাল পুরা সিকিউরিটি সিস্টেমটাকে হ্যাজার্ড করে ফেলবে। সেখানে আমরা কিন্তু টেম্পটেড হয়ে চলে গেলাম একটা দিকে, 4টা দেশকে প্রতি সংহতি প্রকাশ করে আমরা একটা সাইড নিয়ে এলাম। কিন্তু যেটা করা উচিত ছিল বাংলাদেশের, আমি গতকালকেও একটা টক শোতে বলেছি, বাংলাদেশের জিসিসি যে দেশগুলি আছে তাদের অ্যাম্বাসেডরকে ডেকে তাদেরকে বোঝানো উচিত আমাদের স্বার্থটা কি। আমাদের স্বার্থ মিডল ইস্টের রেমিটেন্স, আমাদের স্বার্থ হচ্ছে এনার্জি সাপ্লাই, এই চেইনটা যেন ঠিক থাকে। এখন যদি ইরান বাধ্য হয়েছে আমেরিকান বেসগুলোকে অ্যাটাক করার জন্য, এটা তো তাদের কোনো, এর আগের বারে দেখেন যখন মানে জুনে 12 দিনের যুদ্ধ হলো, কত মিল মহব্বতের সাথে যুদ্ধটা হলো, জানাচ্ছে যে আমাদের ড্রোন যাবে, এটা আসলে আমাদের কিছু করার নাই, এটা ইসরায়েলে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না, চমৎকার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে হলো। এখন যে ইসরায়েল যে আক্রমণটা করেছে সবগুলি তো আপনার আমেরিকান বেজে করেছে, এবং তারা যে দেখুন যদি মিডল ইস্টের এই জিসিসি কান্ট্রি যদি বুঝতে না পারে তাদের নিরাপত্তা কোনোদিন আমেরিকা দেবে না। ইউএসএ ধরে রেখেছে যে তাদের নিরাপত্তা, তাদের সব কিছু সার্বভৌমত্ব রক্ষা করবে ইউএসএ। তাই যদি হয় তাহলে আপনি দেখুন যে সবচেয়ে যে মডার্ন যে এয়ারক্রাফট, মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট F-35 সৌদি আরব চেয়েছে, সৌদি আরবকে দেয় নেই, কিন্তু ইসরায়েলকে দিয়ে রেখেছে। সুতরাং বুঝতে হবে, যদি মিডল ইস্ট যদি বুঝতে না পারে তাদের নিরাপত্তা, তাদের সার্বভৌমত্ব, তাদের সার্থকতা, এবং এই পরিস্থিতিতে যদি আপনার এই জিসিসি কান্ট্রিজ, বিশেষ করে বাহরাইন, কুয়েত, ইরাক, কাতার, সৌদি আরব, এরা যদি কোনো পক্ষ নিয়ে রিটালিয়েট করে ইরানের প্রতি, ইট ইজ গোয়িং টু বি দ্য ওয়ান অফ দ্য কাইন্ড অফ সিভিল ওয়ার, অ্যান্ড এটা মানে ওয়ার্ল্ড ওয়ারের দিকে টার্ন নিতে বাধ্য। এই আপনার কি মনে হয় যে সেরকম কিছু হওয়ার আলামত সুস্পষ্ট, আলামত খুবই সুস্পষ্ট। এখন ইউএসএর কোনো প্রয়োজন ছিল না যুদ্ধের যোগদান করার। কেন যোগদান করলো? কোনো কারণ ছিল না তো। ইরানকে পানিশমেন্ট দেওয়ার জন্য যে সিম্পল বিষয় ছিল, এটার জন্য ইরানের যে আপনার নিউক্লিয়ার ওয়েপন আছে, এটার প্রমাণটা কি বলে আসতেছে তো। দেখেন আজকে ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারম্যার স্পষ্ট বলেছেন যে আমরা বেস ব্যবহার করতে দেবো ঠিকই, কিন্তু আমরা 2003 থেকে আমরা শিক্ষা নিয়েছি। তখন সাদ্দাম হোসেনের মাস ডিস্ট্রাকশন ওয়েপন আছে বলে বহু চিৎকার করলো। লাকিলি আমি ওই জায়গায় ছিলাম, আমি পিসকিপিং মিশন ওই জায়গায় ছিলাম। সিম্পল কয়েকটা স্কার্ডের একটা স্থাপনা, ওইটাকে বলছে যে মাস ডিস্ট্রাকশন। আজকে মানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার বলতে বাধ্য হয়েছেন আমরা 2003-এর শিক্ষা নিয়ে আজকে আমরা জয়েন করব না ইউএসএর ডাকে, বাট আমরা বেস ব্যবহার করার জন্য অনুমতি দিচ্ছি। তাহলে এখন যদি মিডল ইস্টের এই কান্ট্রিগুলি যদি রিটালিয়েট করে ইরানের প্রতি, তাহলে বুঝতে পারছেন যে মানে সংঘাতটা কোন পর্যায়ে ছড়িয়ে দেবে। কেন ফ্রান্সকে আপনার তার মানে রণতরী পাঠাতে হবে বাল্টিক অঞ্চল থেকে? কেন আপনার জার্মানি আজকে আগ্রহ প্রকাশ করছে? সুতরাং যখন আপনার এই দেশগুলি আগ্রহ প্রকাশ করছে বা সরাসরি যোগদান করছে, ফ্রান্স তো এখন সরাসরি মানে যোগদানের জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে আসছে, তাহলে কি আপনি মনে করেন না এটা কোনো স্বাভাবিক ব্যাপার না? ইরানের পক্ষে ইরানের পক্ষে কেউ নেই না, ইরানের পক্ষে আছে হুতি আছে, যাদের একটা মিসাইল থ্রো করার সামর্থ্য নেই, আছে হিজবুল্লাহ আছে, যাদের কয়েকটা রকেট করার মানে থ্রো করার সামর্থ্য আছে। ইটস নাথিং, এটা কোনো বিষয় না। কারণ ইরান তো ধরেন, কেন ইরান ওয়াই এনিমি টু ইউএসএ? ইরান কেন শত্রু? বিকজ একমাত্র ইরান এখন পৃথিবীতে একটা শক্তি। আপনার রাশিয়া কখনো যাবে না, ফ্রান্স যাবে না, কখনো ইউকে যাবে না, ইউএসএ ভিতরে যাবে না, দ্যাট ইজ ফর শিওর, রাইট? এবং ওখানে তো একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আছে যে না, এই পর্যন্ত যে আমরা যুদ্ধে কখনো জড়াবো না। একমাত্র ইরান মিডল ইস্টে একটা কান্ট্রি যে প্রক্সির মাধ্যমে ইসরায়েলি ইন্টারেস্টকে আপনার ব্যাহত করছে। ওখানে লেবাননে হিজবুল্লাহকে দিয়ে, ইয়েমেনে হুতিদেরকে দিয়ে, ইভেন বাশার আল আসাদের সময়, বাশার আল আসাদ যদিও সে কিন্তু আলাইট মানে শিয়া সম্প্রদায়, যদিও সুন্নি সম্প্রদায় ওখানে মেজরিটি, তারপরে যেখানে যেখানে শিয়া সম্প্রদায় আছে সব জায়গায় কিন্তু ইরান হচ্ছে এই প্রক্সি ওয়ারের মদতদাতা, যেটা পৃথিবীর আর কোনো শক্তি ইউএসএকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে না, সেটাই ব্যবহার করছে। এখন যেটা হচ্ছে যে পুরা মিডল ইস্টের আসলে এটা প্যারাডাইম শিফট হবে, আদল পরিবর্তন হবে, যেটা ইসরায়েলের বা নেতানিয়াহুর একটা টার্গেট ছিল যে মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের মতো করে সাজানো।
ওদের তো মূল টার্গেট ছিল রেজিম চেঞ্জ, সেটা রেজিম চেঞ্জ সম্ভব না। রেজিম চেঞ্জ সম্ভব না। আমি এখনো বলি যে দেখেন, এই সকালে একজন মানে খমেনি মারা যাবে, বিকালে আরেকজন তৈরি হবে, তারপরের দিন আরেকজন। সো পেরেনিয়াল সোর্স অফ লিডারশিপ। এটা প্যালেস্টাইনের ক্ষেত্রে দেখেন এবং ইরানের ক্ষেত্রে তাই হবে। এটা চেঞ্জ করতে পারবে না। যদি চেঞ্জ করা সম্ভব হতো তাহলে 2-3 মাস আগে যে বড় আপহিভেলটা হলো, বড় অভ্যুত্থান হলো, তখনই কিন্তু করা সম্ভব ছিল। এবং এই যুদ্ধের জন্য যেটা নেতানিয়াহু বলেছে, ঐতিহাসিক নেতৃত্বের জন্য অভিনন্দন জানিয়েছে। এবং ট্রাম্প বলেছে যে এটা সিঙ্গেল মোস্ট অপরচুনিটি, এরপরে কিন্তু এই সুযোগ ইরানবাসী কোনোদিন পাবে না। আপনি দেখেন এটার কোনো ভিত্তি নেই। আর বিশেষ করে আলী খমেনির হত্যার পরে মানে পুরা ইরান কিন্তু এখন সো ইউনাইটেড, তারা লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত হবে, কিন্তু কোনো ধরনের মানে আধিপত্যকে তারা স্বীকার করে নেবে না। কামাল ভাই, এই যুদ্ধর যে লংজিভিটি আমরা দেখছি, হয়তো খুব শিগগিরই শেষ হওয়ার লক্ষণ নেই, কারণ ইরান যতক্ষণ পর্যন্ত তাদের আছে শেষ পর্যন্ত তারা লড়বে। আলটিমেটলি এই যে ইরানের একজনের পর একজন বড় বড় সুপ্রিম কমান্ডার মারা যাচ্ছে, সামরিক নেতা মারা যাচ্ছে, কিন্তু ইরান কিন্তু পরে ঘুরে দাঁড়াচ্ছে। তো এই যে ইরানের এই মনোবলের পেছনের কি কারণ থাকতে পারে? দেখেন, পৃথিবীর ইতিহাসে তো রাজনীতির ইতিহাস তো অনেক বছরের। আপনি সেই যদি একদম প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করেন, এরপর দেখেন ইরান হলো একটা দেশ যেটা কখনোই কিন্তু পরাধীন হয়নি কারো। কোনো ঔপনিবেশিক শাসন কিন্তু ইরানে কখনো আসেনি। ইরানের এটি হলো ঐতিহ্য। কিন্তু ইরানের যে শিল্প, মানে একটা জাতি সমৃদ্ধ হয় কিন্তু কেবল অস্ত্র দিয়ে না, ওদের কালচারাল যে হাইটটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো ইরানের কালচারাল হাইট কিন্তু এই রিজিয়নের মধ্যে সর্বোচ্চ জায়গায়, কিন্তু অনেক আগের থেকে তাদের এই কালচারাল এটা আছে। তো কয়েকদিন আগেও আমরা দেখছি কিন্তু যে আলী খামেনির বিরুদ্ধে লোকাল মানে অভ্যন্তরীণ যে আন্দোলনগুলো হচ্ছিল, ইয়াং জেনারেশন আন্দোলন করছিল। তো ট্রাম্প তো হিসাব করছে যে আমি অ্যাটাক করবো, খামেনি মারা যাবে, এইসব ইয়াং জেনারেশন আবার মাঠে নামবে। কেউ নামছে? নামে নেই এবং নামবে না, আপনি শিওর থাকেন। তাদের কথা হলো যে ভাই আমার যুদ্ধটা আমিই করব, তুমি কে? তুমি কে? নেতানিয়াহু আমার ঠিক করে দিবে আমার কি করতে হবে, অথবা ট্রাম্প ঠিক করে দিবে? তা সেটা মানবে না তো। কাজেই যেটা আপনার ইরাকে হয়েছে, যেটা আপনার লিবিয়াতে হয়েছে, যে ওদের শীর্ষ নেতাকে মারার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে গেছে দায়িত্ব নেওয়ার জন্য, এবং তারা মোটামুটি গ্রুপ করে একটা। ইরানে এটা হবে না ভাই, এটা এত সহজে হবে না ইরানে। আর এত বছরের মুসলিম যে শাসন, ইসলামিক যে শাসনটা, আলী খামেনি মানে উনি তো ওদের সেকেন্ড লিডার, এর আগে তো খোমেনি ছিল, আয়াতুল্লাহ খোমেনি ছিল, এবং উনি এইভাবেই এটাকে দেশটাকে তৈরি করেছেন। এবং মানে বিভিন্ন আপনার স্টেপ বাই স্টেপগুলিতে এটা ট্রাম্পের এই আশা পূরণ হবে না, ওটা খুব সহজে হবে না। কিন্তু ওই যেটা বললাম যে শেষ পর্যন্ত যুদ্ধ লেগেই যাবে। ইরান হয়তো আপনার নিউ ইয়র্কে কোনো কিছু অ্যাটাক করতে পারবে না, কিন্তু তার যে আমার ল্যাঙ্গুয়েজের জন্য আমি এই ল্যাঙ্গুয়েজটা খারাপ বলছি, আমেরিকার ইন্টারেস্ট যেসব জায়গায় আছে, তার যারা পাচাটা আছে আর কি এখানে আশেপাশে, এই সবগুলি যে জিব্বাজাত পাচার, তো এরাতে সে একটু ক্ষতিগ্রস্ত করে দিবে। এরা তো আরামে আছে। আপনি দেখেন আশেপাশে যারা আছে সব কিন্তু রাজতন্ত্র, এরা রাজতন্ত্র টিকে রাখার স্বার্থে তারা আমেরিকাকে নিঃশর্ত সমর্থন দিয়ে আসছে, ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে। আপনি ভাবেন তো ইসরায়েলের কথা, ইসরায়েলের পপুলেশন কত, ইসরায়েল কত বড় দেশ, ইসরায়েলের বাউন্ডারির আশেপাশে কে আছে? জর্ডান একদিকে, মিশর একদিকে, আপনার একদিকে, সৌদি আরব একদিকে। এরা যদি চেপে ধরে তাহলে তো এই দেশ তো শেষ হয়ে যাবে, তার একদিকে তো সমুদ্র। অথচ তারা সবার উপরে করতেছে, এই দেশগুলি কেউ কিছু বলে না। কি কারণে বলে না? আমেরিকার স্বার্থে, নিজেদের রাজতন্ত্রকে টিকে রাখার জন্য। জর্ডান বলেন অথবা আপনার সৌদি আরব বলেন, ওদের রাজতন্ত্র টিকে রাখার জন্য। তোমরা আমাকে সাপোর্ট দিও, আমি রাজতন্ত্র আমি যেন আমার মানে পাইক পেয়াদা 1-150 বউটো নিয়ে যেন আমি ঠিকঠাক মতো থাকতে পারি। মূল লক্ষ্য তো এইটা, আর তো কিছু না। আর তো আপনার মিশরে তো তার একজন মানে চাকরকে বসাই রাখছে। তো ঘটনা তো এইটা ভাই। তো এইগুলো হলো রিয়েলিটি। কাজে এই যে মানে এই আশেপাশে যে আপনি ধরেন আপনার ধরেন বাহরাইন, অথবা এই যে দেশগুলো, এগুলি কি ভাই? কাতার, এরা কি? এরা তো নিজেদের রাজতন্ত্রকে টিকে রাখার জন্য তারা আমেরিকার মানে পাচারতেছে। এখন ইরান যদি আর যান, একদিকে তাদের শীর্ষ নেতা মারা গেছে, তাদের আচরণে আপনি কোনো ধরনের দুর্বলতা দেখছেন এখন পর্যন্ত? দেখছেন না, দেখেন নাই তো। তার পক্ষে কেউ নাই, এ থেকে তারা ভেঙে পড়ছে। এরা কি বলছে আসেন আলোচনা করি? বলছে, বরং এদের আলোচনার প্রস্তাবকে তারা পাত্তা দিচ্ছে না। এটা হলো কি, তারা শেষ পর্যন্ত ফাইট করে। এবং এই যুদ্ধ বেশি দিন যে কন্টিনিউ করতে পারবে আমার কাছে এটা মনে হয় না। আলটিমেটলি
এক পর্যায়ে যে দেখবেন ট্রাম্পই বলবে ঠিক আছে আমাদের মূল লক্ষ্যে মেরে ফেলাইছি, কোনো সমস্যা নাই, আপনারা আবার উঠে দাঁড়ান, আপনারা রাজত্ব দখল করেন, এইসব আহ্বান দিয়ে মোটামুটি শেষ হয়ে যাবে। কারণ অর্থনৈতিক ঝামেলা তো সবাই পড়বে। আপনার কাছে আসি শামীম কামাল, সেটা হচ্ছে যে এই যুদ্ধের ইউনাইটেড নেশন এবং সেই তাদের যে স্থায়ী যে সদস্য দেশ আছে, বিশেষ করে রাশিয়ার ভূমিকাটাকে আপনি কিভাবে দেখছেন? যে রাশিয়া বলেন চায়না বলেন, আমরা রাশিয়ার ভূমিকাটাকে বিবেচনা করতে পারি। এর মধ্যে জেলেনস্কি যেটা কথা বলেছে যে আসলে ইউক্রেন ওয়ারের ভবিষ্যৎ নির্ভর করছে মিডল ইস্টে এই যুদ্ধের উপরে, হ্যাঁ, কোন দিকে যাবে। সো রাশিয়া এখানে যদিও চায় মানে নৈতিকভাবে তাতে সাপোর্ট দিবে, কিন্তু সরাসরি আজকে চাইলেও আর কালকে বিশাল একটা বহর গিয়ে পৌঁছালো এটা সম্ভব না। দেখুন ইরানের যে আকাশ প্রতিরক্ষা, এটা যদি আপনি আনুপাতিকভাবে দেখেন তাহলে কিন্তু কোনো রেশিওতে পড়বে না ইউএসের যে এয়ার পাওয়ার আছে। তো গত যুদ্ধের পরে কিন্তু ইউএসএ মানে রাশিয়ার কাছে ইরান একটা বড় ধরনের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট 5th জেনারেশন আই থিঙ্ক এটা চুক্তি করেছে, এটা পৌঁছাতে পারেনি, কিন্তু টাইম এত শর্ট যে এর মধ্যে আরেকটা যুদ্ধ শুরু হয়েছে। সুতরাং এখন চায়না বলেন রাশিয়া বলেন তারা প্রতিবাদ করবে, নৈতিক সাপোর্ট দেবে, এই পর্যন্ত, এর বাইরে যাওয়ার কিন্তু সামর্থ্য নেই। আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একটা জায়গায় খুবই একমত পোষণ করি, কমপ্লিমেন্ট করি। 4000 বছরের ইতিহাসে ইরানকে কোনো দেশ কোনো দখল করতে পারে নাই। মিলিটারি টার্মসে যতক্ষণ পর্যন্ত আপনি ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনী ওখানে বুট না রাখবে ততক্ষণ পর্যন্ত দখল বলা যাবে না। এরকম বোম্বিং করে ম্যাসাকার করবেন, পরের দিন কিন্তু আপনি দখল নিয়েছেন বলা যাবে না। ইরান এমন একটা দেশ, এটার যে পলিটিক্যাল লোকেশনটা এমন, পৃথিবীর সবচেয়ে ন্যাচারালি প্রোটেক্টেড একটা দেশ। এটা ওদের একটা রুটি আছে, নানে বারবারি নাম, এটা হলো আমাদের পিৎজার মতো, পিৎজা যে খাই এরকম, চারপাশে মাউন্টেন, জাগ্রোজ এবং এলব্রুজ, এটা দিয়ে পুরা ইরান ন্যাচারালি প্রোটেক্টেড, রাইট? এবং এরপরে যে দুইটা মরুভূমি আছে, কবির অ্যান্ড লুদ, 1500 কিলোমিটার লম্বা। তাহলে কি হচ্ছে আপনি অতীতে দেখেন, এখানে প্রথম যে এক্সপেডিশন করে সেটা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, তার মৃত্যুর অল্প দিনের পরে ফিরে গেছে। সেকেন্ড এক্সপেডিশন করছে মোগলস, মানে চেঙ্গিস খান, এখানে সে কিন্তু হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, টিকতে পারে নাই। থার্ড করেছে অটোমান তুর্ক। এই যে যারাই আসছে তারাই কিন্তু প্রচণ্ডভাবে মার খেয়েছে। আপনি দেখুন সেন্টার অফ গ্র্যাভিটি, একটা কথা বললাম যে মিলিটারি ওয়ারে একটা থাকে যে সেন্টার অফ গ্র্যাভিটি যখন ক্যাপচার করবেন তখন কিন্তু যুদ্ধে সে হেরে যাবে বলে ধরে নেওয়া হবে। লিবিয়ার ক্ষেত্রে কি হলো, সেন্টার অফ গ্র্যাভিটি ছিল আপনার গাদ্দাফি। ইরাকের ক্ষেত্রে কি হলো, সাদ্দাম হোসেন। যেভাবে আপনি বাগদাদে পৌঁছতে পেরেছেন, যেভাবে আপনি লিবিয়ার রাজধানীতে পৌঁছতে পারছেন, ত্রিপোলিতে পৌঁছতে পারছেন, এভাবে তেহরানে আপনি জীবনেও পৌঁছতে পারবেন না। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি ইরানের ইউএসের কোনো সামর্থ্য নাই তেহরান পর্যন্ত পৌঁছানোর, এইটা মেনে নিয়েই মাসুদ কামাল ভাই যেটা বললেন শেষ পর্যন্ত এইটাই। একদিনে 48 জনকে হত্যা করেছে 1 ঘন্টার মধ্যে, ফাইন, আর তো মানে গুরুত্বপূর্ণ কেউ নাই হত্যা করার মতো। কিন্তু যে সেন্টিমেন্টটা এখন জাগ্রত হয়েছে, পুরা ইরানিয়ান মানে ডায়াসপোরা, শুধু ইরানের ভিতর না, ওয়ার্ল্ড ওয়াইড এমনভাবে এখন সংগঠিত হচ্ছে, এইটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি অফ ইরান এই মুহূর্তে। তো ইরান এই সেন্টার অফ গ্র্যাভিটিকে ভাঙা ইউএসএর, বললাম তো যে রেজিম চেঞ্জ দূরের কথা, এর শেকড় পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য ইউএসএর নাই। সুতরাং ইউএসএর এখন উচিত হবে যে কোনোভাবেই হোক রণভঙ্গ দেওয়া। আমি বলছিলাম যে জাতিসংঘের ভূমিকাকে আপনি কিভাবে? জাতিসংঘের ভূমিকা এটা তো সেরিমনিয়াল, এটা ইউএসএর পয়সায়, ইউএসএর দান দক্ষিণায় চলে। সুতরাং একটা বিবৃতি দেওয়া, যদি তাই হতো তাহলে প্যালেস্টাইনকে নিয়ে যত বিবৃতি দিয়েছে ইউএসএ মানে জাতিসংঘ, তাতে তো একটা কাজও হয়নি। জাতিসংঘের রিকমেন্ডেশনে কোনো কাজ হবে না। মাসুদ কামাল ভাই, এই যুদ্ধে আমরা কিন্তু চরমভাবে একটা দুর্ভোগের মধ্যে পড়তে যাচ্ছি, কারণ আমাদের মিডল ইস্টের যারা আছেন, যারা ওখানে কাজ করেন, তারা কিন্তু এখন দেশে ফেরার জন্য এক ধরনের আছে, এবং 2 জন প্রবাসী অলরেডি মারা গেছে। এবং এই সাধারণত এই উৎসবের সময় তাদের আমরা রেমিটেন্স বেশি পাই, এই সময় তাদেরই এখন ক্রাইসিসের মধ্যে আছে। তো এইটাকে আপনি মানে এই ধাক্কাটাকে আপনি কিভাবে মনে করেন যে সামলাবে সরকার? এখন এটা হলো কি যে একটা প্রবাদ আছে বুঝছেন, মানে একজনকে বলা হয়েছিল তোমাকে যদি একটা লাঠি দেখাই বলছে, এই লাঠি দিয়ে তোমাকে যদি বাড়ি দেয় কয়টা বাড়ি সহ্য করতে পারবা? ও বলে একটাও না। ওই কি তোমাকে যদি হাত পা বেঁধে তারপর বাড়ি দেয়, ওই কি তাহলে আপনি যতক্ষণ ক্লান্ত না হন ততক্ষণ। এখন আমাদের অবস্থা হয়েছে, আমাদের তো হাত পা বাঁধা, আমরা কি করব? আমাদের কিও করার জায়গা নাই তো। আমরা শুনে ছোটদের মানে আরেকটা কথা আছে যে দারিদ্রতা, আমরা তো দরিদ্র, আসলে দারিদ্রের না খুব বেশি একটা ভালো দিক নাই, কাজে আমাদের খুব বেশি কিছু করার অপশন নাই সামনে।
চেয়ে চেয়ে দেখা, সহ্য করা, অথবা প্ল্যান করা যে এই দুঃখটা আসলে কিভাবে দুঃখটা আমরা সইব, এরকম প্ল্যান করা ছাড়া আর কিছু করার নাই। আমি দেখলাম আজকে আমাদের বাণিজ্য মন্ত্রী না কে যেন বলতেছেন যে আমাদের কোনো সমস্যা হবে না, শঙ্কার কিছু নাই। শঙ্কার কিছু নাই। তো উনি কাকে সান্ত্বনা দিচ্ছেন আমি বুঝতে পারছি না। শঙ্কা নাই মানে কি? শঙ্কা তো কালকে থেকে শুরু হবে। কারণ কালকে থেকে শুরু হবে এই কারণে দেখেন কালকে ওর এফেক্ট পড়বে না, কিন্তু যেহেতু ওখানে তেলের দাম বাড়তে পারে এবং এই বাড়ার কথা শুনে আমার এখানে কি ভাই অসাধু ব্যবসা, অসাধু এর লোকের সংখ্যা কম নাকি? কম তো নাই ভাই। এটা তো এমন একটা দেশ, আমরা দেখেছি তো ভাই, কোভিডের সময় যখন আমি আগামীকালকে বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, তখনও আমি তো বলেছিলাম, তখনও যদি বলতো যে এই জায়নামাজ, টুপি আর মানে কোরআন শরীফের ব্যবসা, ওরা দাম বাড়িয়ে দিবে, তখনও দাম বাড়িয়ে দিবে। এটা হলো আমাদের মানসিকতা, এটা ছিলই বাস্তবতা। তখন এরকম হয় নাই, হয়েছে তো। তো এখন আমাদের ভাই আমাদের চরিত্রের দীর্ঘদিনের প্র্যাকটিস, তো এই প্র্যাকটিস করতে করতে দুর্নীতিটা আমাদের এমন মজ্জাগত হয়ে গেছে, এখান থেকে বের হওয়া কঠিন। তারপরেও সরকার যখন বলছে, ওনারা আশাবাদ ব্যক্ত করছেন, আমরা ওটা বিশ্বাস করতে চাই। ওনারা কি কি ব্যবস্থা নেন সেটাও দেখতে চাই। না, এই সরকারের যে আশ্বস্ত যে সরকার বলছে তাদের শঙ্কার কিছু নাই, আসলে কি শঙ্কার কিছু নেই না? সরকারের নতুন সরকার কয়েকদিন হলো, 10 দিন এটা হলো হলো তাদের- নতুন সরকার। বজ্রপাত, ভূমিকম্প এর উপর তো কারো কোনো হাত নাই। এটা অনেকটা আমাদের অর্থনীতি বলেন, আমাদের জনজীবন বলেন, আমাদের জাতীয় জীবন বলেন, এর উপর কিন্তু একটা বজ্রপাতের মতোই। আমি তো এটাকে আপনি কীভাবে করবেন, মানে থামাতে পারবেন না তো। এখন এটাকে আমি কীভাবে হ্যান্ডেল করব, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং আমি তো মনে করি এটা কিন্তু আমাদের মনোজগতেও একটা প্রভাব ফেলবে মানসিকভাবে। আমি তো দেখছি অনেকে আমার এই বাসার লোকজনকে দেখছি, তারা খুবই ধর্মপ্রাণ লোক, তারা বলতেছে এটা কেন হচ্ছে, মুসলমানদেরকে এভাবে বসে বসে মার খেতে হবে। এই যে চিন্তাটা তাদের মধ্যে কাজ করছে, এই চিন্তাটার কিন্তু একটা মানে দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া কিন্তু আছে। হ্যাঁ, তো এখন এটা কিভাবে কি হবে আমি জানি না কিছু। আমরা তো ছোট মানুষ, আমরা কি করে বলবো? বাট এখন কি বলবো, এটা বলা মেনে যায়, আল্লাহ নিয়ে- দোয়া করেন, আর কি বলবো। আচ্ছা শামীম কামাল, সেটা হচ্ছে আধুনিক যুদ্ধ কৌশলে ইরান ও যুক্তরাষ্ট্রের লড়াইকে আপনি সামরিকভাবে কিভাবে মূল্যায়ন করবেন? সামরিকভাবে এটা অসম যুদ্ধ, মানে যদি সামরিক শক্তিতে বলেন এটা একেবারেই অসম যুদ্ধ। কিন্তু কথা হলো যখন একটা জাতির অস্তিত্বের প্রশ্ন দাঁড়ায়, তখন তো তার যাই আছে না কেন, হয়তো লাঠি দিয়েই সে জীবন দিয়ে বারবার বলবে যে মেশিন গানের সামনে আমি সেলাই হওয়ার জন্য প্রস্তুত, এরকম হাজার হাজার মানুষ দাঁড়াবে। তো সুতরাং এটা যুদ্ধটাকে অসম। কিন্তু কথা হলো যে যেহেতু অস্তিত্বের লড়াই, এটা শেষ পর্যন্ত কেউ ছাড় দিতে চাইবে না। আমাদের বাংলাদেশের মতো দেশের জন্য ভাই যেটা বলছিলেন, আসলে এটার ইম্প্যাক্টটা বুঝতে সময় লাগবে। যেমন মনে করেন আজকে আপনার কাতার তার এলএনজি প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, তাহলে এইটার ইম্প্যাক্টটা পড়তে কতদিন লাগবে? 12-13 দিন, যে ট্রাভেল টাইমটা লাগে। আমরা এখন লক্ষ্য করে দেবো, সরকার যতই আশ্বস্ত করুক না কেন, আমরা চাই যে সাধারণ মানুষের জন্য কষ্ট না হোক। আমরা সামনে দেখবো প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লো কিনা, ট্রান্সপোর্টেশন কস্ট বাড়লো কিনা, আমরা এলএনজি মানে এলপিজির দাম বাড়লো কিনা। এগুলি কিন্তু ইনএভিটেবল, হতে বাধ্য। হ্যাঁ, এগুলি যদি না হয় ভালো কথা। কিন্তু এখন কথা হলো যে এই যুদ্ধের মধ্যেও, এই যুদ্ধটা আমি কেন ভয়ানক আকারে বলছি, এটা যদি 12 দিন 15 দিন এক্সিড করে, তাহলে আমাদের ইম্প্যাক্টটা খুব স্পষ্ট হবে। ওই যে বললাম যে আমাদের রিফাইনারিতে ক্যাপাসিটি হচ্ছে 15 দিনের, তারপরে তেল কোথায় পাবেন? অনেক দাম বেড়ে যাবে। অলরেডি ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে, রাইট? তো সুতরাং আমাদের এখানে সরকারিভাবে, কূটনৈতিকভাবে একটা কিন্তু শক্তিশালী একটা অবস্থান নেওয়া উচিত। সেটা এমনই হওয়া উচিত যে আপনার গালফ কান্ট্রির সাথে যোগাযোগ করে তাদেরকে আশ্বস্ত করা যে হোয়াট এভার মে বি দ্য কেস, তোমরা কিন্তু কোনো ধরনের মানে শক্ত অবস্থানে যেও না। এটা গেলে এটা কিন্তু পুরা অঞ্চলের মধ্যে যেমন যুদ্ধ ছড়িয়ে পড়বে, পুরো ওয়ার্ল্ড কিন্তু এটাতে এফেক্টেড হবে। বাংলাদেশ সরকার কি বলছে না এরকম কিছু? বাংলাদেশ সরকার আজকে আমি যেটা দেখলাম যে যেহেতু অলরেডি 4টা দেশের সাথে সংহতি প্রকাশ করেছে এবং 6টা দেশ তো অলরেডি যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা প্রতিকারে যেতে আগ্রহী, তাহলে তো এটা তো আমার মনে হয় ইরানের বিপক্ষে চলে যাবে। এইরকম একটা জায়গায় একটু ভেবেচিন্তে মন্তব্য বা স্ট্যান্স নেওয়াটা গুরুত্বপূর্ণ। আমাদের মতো দেশ যদি সরাসরি সাপোর্ট না দেয়, তাতে কেউই আসবে না বা কেউ আমাদেরকে শাসন করতেও আসবে না। এখানে মানে অতি বাড়াবাড়ি, মানে আগ বাড়িয়ে একটা অবস্থান নেওয়াটা, এটার অনেক জিনিস ভেবেচিন্তে। কারণ আপনি জানেন আজকে যতই ঘটনা ঘটুক না কেন, বাংলাদেশের বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন পোর্টালে দেখা যাচ্ছে যে ইউএসএ 200 সোলজার মারা গেছে, এই ধ্বংস করে ফেলছে অনেক কিছু। আসলে তো কিছুই হয় নাই। আপনার যদি স্টেটমেন্ট দেখেন, মাত্র 3 জন ইউএস ট্রুপস মারা গেছে এবং 5 জন সিভিএলি ওন। আজকে এটা ফ্যাক্টিসাইড, এটা হচ্ছে ওন। মানে যখন
কুয়েত গভর্নমেন্ট বলে যে আমাদের ভুল, আমাদের ফ্রেন্ডলি ফায়ারে এটা ইয়ে হয়েছে, 3টা এয়ারক্রাফটকে F-15 গ্রাউন্ডের মানে ভূপাতিত করেছে এবং 6 জন পাইলটই মানে বেল আউট করতে পারছে। তো সুতরাং মানুষের আবেগ দেখেন, আপনি সাদ্দাম হোসেনের সময় মনে আছে মানে পুরো ওয়ার্ল্ড মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হচ্ছে সাদ্দাম হোসেনের বিপক্ষে, শুধু বাংলাদেশের মানুষজন সাদ্দাম হোসেনের নামে খিচুড়ি খাওয়াচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে তাই, এখানে যে ধর্মীয় সেন্টিমেন্টটা এখন বুঝতে চাইবে না সবাই, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষের সেন্টিমেন্টটা কিন্তু ইরানের পক্ষে। তো সুতরাং দেশের বড় একটা জনগোষ্ঠী যেটা চাইছে সেটার বিপক্ষে এসে কোনো সরকারি স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন হলে ভালো হতো। কামাল ভাই, আমাদের হাতে সময় নেই, আমি 1 মিনিট আপনার কাছে জানতে চাইব, এই যে বাংলাদেশের বিবৃতিটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে ফরেন মিনিস্টার, এটা সরকার বলছে এটা ব্যালেন্সিং ডিপ্লোমেসি, আপনার কাছে কি মনে হয়? আমি মনে করি এই সময় বিবৃতি দেওয়ারই কোনো প্রয়োজন ছিল না। এই বিবৃতিতে কার কি যায় আসে? কেউ কি আপনার কাছে বিবৃতি চেয়েছে? ইন্ডিয়া বিবৃতি দিয়েছে, কেউ দিচ্ছে, পাকিস্তান দিয়েছে। ভাই আপনার হলো কি আসতে যান না, তো তাড়াহুড়া করার কি আছে? আপনি যেদিকেই যাবেন ওটি আপনার লস। আপনি এমন একটা অবস্থা আমরা আছি, যেদিকে যাবেন ওদিকে লস। আপনি বলেন না আমি আমেরিকার পক্ষে বিবৃতি দেব, সবাই দিচ্ছে আমি দেবো, তাহলে দেশের জনগণের কাছে আপনি ছোট হয়ে যাবেন। তো পাবলিকের যে মানে পাবলিকের যে সাপোর্টটা, এটার প্রয়োজন নেই আপনার। আপনি যদি কালকে ইলেকশনে ফেল করেন, আমেরিকা এসে আপনাকে পাস করে দিব। কিন্তু অন্য গতকালকে খেয়াল করেছেন কিনা যে মিছিল হচ্ছে এরকম যে ইরানে হামলা করবে, বিএনপি জবাব চাই, আরে কখন জবাব চাই, এরকম হচ্ছে। মানে এগুলো অনেকটা হাস্যকর ব্যাপার। এগুলো হাস্যকর, সবই হাস্যকর। কিন্তু এই যে লোকটা যে স্লোগানটা দিচ্ছে, সে কিন্তু ভোটের মাঠে ম্যাটার করে। একটা কামাল ভাই, সেন্টিমেন্ট আমাদের হাতে আর তার সময় নেই। সেন্টিমেন্টকে অনার করতে হবে। শামীম কামাল এবং মাসুদ কামাল, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।